নমস্কার, হাই নিউজ আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি শ্রীপর্ণা। আপনারা দেখছেন নিউজ টুডে। ভোটের আগে অর্জুন সোমনাথ দ্বন্দ্ব প্রকাশ্যে। লোকসভা ভোটে অর্জুন সিংকে টিকিট না দেওয়ার আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের। লোকসভা ভোটের আগে ফের প্রকাশ্যে অর্জুন সোমনাথ দ্বন্দ্ব। অর্জুন সিংকে যেন দল ব্যারাকপুর কেন্দ্রে লোকসভার টিকিট না দেয় এই আর্জি জানিয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিচ্ছেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। অর্জুনকে যে এলাকাবাসী সাংসদ হিসেবে চাইছেন না, তার প্রমাণ স্বরূপ নিজের বিধানসভা এলাকায় কিছু মানুষের সইও সংগ্রহ করেছেন তিনি। সেই সব সই সংবলিত চিঠি তিনি পাঠাতে চলেছেন তৃণমূল সুপ্রিমোকে। এমনিতেই কুণাল ঘোষ, সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তাপস রায় সংক্রান্ত বিতর্কে গত কয়েকদিন ধরেই জেরবার রয়েছে তৃণমূল। এবার অর্জুন সোমনাথ দ্বন্দ্ব দলকে নতুন করে অস্বস্তিতে ফেলবে কিনা তা নিয়ে চর্চা শুরু হয়েছে। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত আর এক বিধানসভা কেন্দ্র হল বীজপুর। সেখানকার তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারীও কার্যত এই বিষয়ে সোমনাথের পাশেই দাঁড়িয়েছেন। অর্জুনকে কটাক্ষ করে তিনি বলেন, অর্জুন সিং আগে ঠিক করুন কাদের প্রার্থী হবেন, বিজেপির নাকি তৃণমূলের। একই সঙ্গে তার মন্তব্য, 2019 সালের লোকসভা ভোটে জেতার পর বিজেপির সাংসদ হয়ে সাধারণ মানুষ এবং তৃণমূল কর্মীদের উপর অত্যাচার চালিয়েছিলেন। সে কথা কেউই ভোলেননি। এখন ইঁদুর হয়ে তৃণমূলে ঢুকেছেন। তৃণমূল এখনো কোনো কেন্দ্রেই আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম জানায়নি। তবে অন্য অনেক কেন্দ্রের মতো ব্যারাকপুর কেন্দ্রেও একাধিক নাম নিয়ে জল্পনা চলছে। মনে করা হচ্ছে এই পরিস্থিতিতে অর্জুনের প্রার্থী হওয়া রুখতে এখন থেকে দলের শীর্ষ নেতৃত্বের উপর চাপ তৈরি করতে চাইছে তার বিরোধী গোষ্ঠী। এর আগেও অবশ্য প্রকাশ্যে অর্জুনকে টিকিট না দেওয়ার আর্জি জানিয়েছিলেন সোমনাথ এবং সুবোধ। সোমনাথ অর্জুনের নাম না করেই তাকে তোপ দেগে বলেছিলেন খুনি পরিবারকে যেন টিকিট না দেওয়া হয়। দলের কাছে আর্জি জানিয়েছি। এমনিতেই সোমনাথ জেলা রাজনীতিতে অর্জুন বিরোধী বলেই পরিচিত। একটি খুনের ঘটনা নিয়ে অর্জুন শ্যামের পুরনো বিবাদ নতুন মোড়কে হাজির হয়েছে সম্প্রতি। সেই খুনের ঘটনায় আবারও গ্রেফতার হয়েছেন অর্জুনের ভাইপো পাপ্পু সিং। তারপর থেকে দুজনের বাকযুদ্ধ ব্যারাকপুর তথা উত্তর 24 পরগনার রাজনীতিকে আলোড়িত করে চলেছে। হাই নিউজ নেটওয়ার্ক। নির্বাচনী বন্ড ইস্যুতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তথ্য জমা দেওয়ার সময়সীমা আগামী 30 জুন পর্যন্ত বাড়ানোর আবেদন জানিয়েছে এসবিআই। নির্বাচনী বন্ড অসাংবিধানিক বলে আগেই ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট। আর এই বিষয়ে তথ্য দেওয়া নিয়ে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য দেওয়ার জন্য আরও কিছুটা সময় চেয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তথ্য জমা দেওয়ার সময়সীমা আগামী 30 জুন পর্যন্ত বাড়ানোর আবেদন জানিয়েছে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক। নির্বাচনী বন্ড নিয়ে গত মাসেই ঐতিহাসিক রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। নির্বাচনী বন্ড অসাংবিধানিক ঘোষণা করে এই সংক্রান্ত সমস্ত প্রকল্প বাতিলের নির্দেশ দিয়েছে। পাশাপাশি নির্বাচনী বন্ড সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য আদালতকে জানানোর জন্য 6 মার্চ পর্যন্ত সময়সীমা দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই সময়সীমা পেরোনোর আগে সোমবার 4 মার্চ শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে এসবিআই। আদালত সূত্রে জানা গিয়েছে, গত 15 ফেব্রুয়ারি প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন 5 বিচারপতির সাংবিধানিক বেঞ্চ নির্বাচনী বন্ডকে অসাংবিধানিক ঘোষণা করে। প্রধান বিচারপতি জানিয়েছেন, নির্বাচনী বন্ড মৌলিক অধিকার, তথ্য জানার অধিকার আইনকে লঙ্ঘন করে। এটা কালো টাকা নিয়ন্ত্রণের একমাত্র উপায় নয়। তাই ব্যাংকগুলিকে অবিলম্বে এই বন্ড বিক্রি বন্ধ করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। এদিকে নির্বাচনী বন্ড ইস্যু করার অধিকারী স্টেট ব্যাংক। তাই 2019 সালের 12 এপ্রিল থেকে এখনো পর্যন্ত যে সমস্ত রাজনৈতিক দল নির্বাচনী বন্ড পেয়েছে তাদের পূর্ণাঙ্গ তালিকা দিতে হবে এবং কবে পেয়েছে সেটাও জানাতে হবে বলে এসবিআইকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত, নির্বাচনে কালো টাকার লেনদেন বন্ধ করার জন্য নির্বাচনী বন্ড চালু করেছিল কেন্দ্র। এই স্কিম অনুযায়ী কোনো ব্যক্তি বা কর্পোরেট সংস্থা রাজনৈতিক দলগুলিকে অনুদান দিতে চাইলে বন্ড কিনে দিতে পারবে। 1000, 10,000, 1 লক্ষ, 10 লক্ষ এবং 1 কোটি টাকা মূল্যে নির্বাচনী বন্ড পাওয়া যেত। তবে এক্ষেত্রে কে কত টাকা দিচ্ছেন তা সকলে জানতে পারতেন না। তাই নির্বাচনী বন্ডের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। তারপরই কেন্দ্রের নির্বাচনী বন্ডকে অসাংবিধানিক বলে ঘোষণা করে সুপ্রিম কোর্ট। হাই নিউজ নেটওয়ার্ক।
স্কুলের মধ্যেই বিয়ের আসর, আনন্দ উচ্ছ্বাস, নাচ গান, খাওয়া দাওয়া। পরদিন স্কুলে গিয়ে আগের দিনের আবর্জনা পরিষ্কার করলো স্টুডেন্টরাই। স্কুলের মধ্যে বসেছিল বিয়ের আসর। পরদিন স্কুলে গিয়ে বাসি খাবার আর উচ্ছিষ্টের দুর্গন্ধে অস্থির পড়ুয়া থেকে শিক্ষক। শেষ পর্যন্ত বিয়ে বাড়ির ময়লা নিজেরাই সাফ করল ছাত্রছাত্রীরা। মুর্শিদাবাদ শামশেরগঞ্জে জয়কৃষ্ণপুর এক প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। স্কুলে গিয়ে পড়াশোনার বদলে ময়লা পরিষ্কার করতে হচ্ছে সন্তানদের, জানিয়ে ক্ষুব্ধ অভিভাবকরাও। স্থানীয় একজনের ছেলের বিয়ের বৌভাতের অনুষ্ঠানের আসর বসেছিল জয়কৃষ্ণপুর প্রাথমিক বিদ্যালয়ে। এর ফলে সারা রাত উৎসব চলে সেখানে। সকালে স্কুলে গিয়ে অনুষ্ঠানের বাসি পচা খাবারের দুর্গন্ধে অস্থির হয়ে পড়ে পড়ুয়া থেকে শিক্ষকরা। এই পরিস্থিতিতে নিজেরাই স্কুল ঘর পরিষ্কার করার উদ্যোগী হয় স্কুলটি। অভিযোগ, শিক্ষকদের উপস্থিতিতে প্রাথমিক পড়ুয়াদের ময়লা সাফ করতে নামানো হয়। যে খবর অভিভাবকদের কাছে পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়েন তারা। প্রধান শিক্ষকের দাবি, স্কুলে যে বিয়েবাড়ি অনুষ্ঠান চলছে তা তার জানাই ছিল না, তাকে এ ব্যাপারে কিছুই জানানো হয়নি। পাশাপাশি তিনি জানান, শিক্ষকদের না জানিয়েই সামান্য ময়লা নিজেরা সাফ করে দিয়েছে পড়ুয়ারাই। অনুমতি তো নেয়নি ওরা। এখানে ক্লাব সেন্টার আছে, এটা নাকি আগে থেকেই ওরা করতো, অনুষ্ঠানগুলো সব আগে থেকেই করতো। ওই ক্লাব সেন্টারের একটা বাড়ি আছে ওই নামে। তা আমি তো নতুন টিচার এসেছি, আমি 2 মাস হলো এই স্কুলে এসেছি, অত এই সম্বন্ধে জানি না। তবে এখন আমাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো উচিত, জানিয়ে দেবো। আমরা আসিনি, এর চাবিটা ওনাদের কাছেই আছে, ওই গেটটা। আর এই স্কুল আমাদের বন্ধ থাকে, এই গেটগুলো সমস্ত বন্ধ থাকে, এটার চাবি আমাদের কাছে। স্কুলে ওরা ঢুকতে পারেনি, ওই বাইরে ওই জায়গাটাই ওরা করেছে, যা করার ওই দিকেই করেছে। অন্যদিকে অভিযুক্তদের পাল্টা দাবি, স্কুলে নয়, স্কুলের ফ্ল্যাট সেন্টারে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। স্কুল চত্বর পরিষ্কার করে দেওয়া হয়েছিল বলেও দাবি তাদের। যদিও সন্তানদের স্কুল সাফ করার দৃশ্য দেখে চুপ করে থাকতে পারেননি অভিভাবকরা। কেন পড়তে এসে বিয়েবাড়ির ময়লা সাফ করতে হবে বাচ্চাদের? প্রশ্ন বাবা মাদের। হাই নিউজ নেটওয়ার্ক। খাস কলকাতায় এক ব্যক্তির পচা গলা দেহ উদ্ধার। বাড়িতে একাই থাকতেন বছর 70-এর এক ব্যক্তি। এলাকার লোকজন 3 থেকে 4 দিন ধরে তাকে দেখতে পাননি। এরপরই সোমবার বাড়ির ভেতর থেকে বাজে গন্ধ পান স্থানীয় বাসিন্দারা। জানলা দিয়ে কয়েকজন স্থানীয় দেখতে পান ঘরের ভেতর টিভি চলছে, মদের গেলাসও সেখানে রাখা। এরপরই পুলিশ এসে দরজা ভেঙে দেখেন খোকন পাঁচাল নামের ওই কাঠের মিস্ত্রির নিথর দেহ পড়ে রয়েছে। 1326 বেলেঘাটা মেইন রোডের বাসিন্দা ছিলেন তিনি। প্রতিবেশীদের দাবি, ওই ব্যক্তি নিয়মিত মদ্যপান করতেন। এলাকার লোকজনের কথায় এমনিতেই ভালো মানুষ ছিলেন ওই ব্যক্তি। খুবই অল্প বয়স থেকে কাঠের কাজ করতেন। নিয়মিত নেশা করার প্রবণতাও ছিল তার। তার স্ত্রী অসুস্থ হওয়ায় উলুবেড়িয়াতে মেয়ের বাড়িতেই থাকতেন। এখানে একাই থাকতেন ওই ব্যক্তি। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। হোটেলে ওয়েটারের কাজ করেছেন, সংসার চালাতে বসতেন দোকানেও, ছবি তুলেও আয় করতেন বলি তারকা। হিন্দি ফিল্ম জগতে কেরিয়ার শুরু করেন পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে। বলিপাড়ার কৌতুকাভিনেতাদের মধ্যে প্রথম সারিতে রয়েছে তাঁর নাম। বর্তমানে কোটি কোটি টাকা উপার্জন করেন তিনি। সেই বুমান ইরানিকে এই রোজগারের জন্য ছোটবেলায় হোটেল থেকে শুরু করে দোকানেও কাজ করতে হয়েছে। 1959 সালের 2রা ডিসেম্বর মহারাষ্ট্রের মুম্বাইতে জন্ম বোমানের। বোমানের জন্মের 6 মাস পর মারা যান তার বাবা। মা এবং 3 দিদির সঙ্গে থাকতেন বোমান। শৈশব থেকেই আর্থিক অভাবের মুখ দেখছেন তিনি। বোমানের বাবার নোনতা খাবার বিক্রির একটা দোকান ছিল। সেই দোকান থেকেই সংসার চলত 5 জনের। ছোটবেলায় ডিসলেক্সিয়া রোগে আক্রান্ত ছিলেন বোমান। বোমানের মা চাইতেন যে তার পুত্র উচ্চশিক্ষিত হোক। মুম্বাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ওয়েটার হওয়ার জন্য 2 বছরের প্রশিক্ষণ নেন বোমান। স্কুলে পড়াকালীন অভিনয়ের প্রতি আগ্রহ জন্মেছিল বোমানের। বহু নাটকে অভিনয় করেছিলেন তিনি, কিন্তু রোজগারের জন্য চাকরির সন্ধান চালিয়ে যাচ্ছিলেন তিনি। মুম্বাইয়ের একটি বিলাসবহুল হোটেলে খাবার পরিবেশনের কাজে যুক্ত হতে চেয়েছিলেন বোমান, কিন্তু হোটেলের তরফে তাকে হোটেলের ঘরে পরিষেবা প্রদানের কাজে নিযুক্ত করা হয়েছিল। সেই কাজে নিখুঁতভাবে করতে শুরু করেছিলেন বোমান। বোমানের কাজ দেখে মুগ্ধ হয়ে তাকে হোটেলের মূল রেস্তোরাঁর খাবার পরিবেশনকারীর পদে যুক্ত করা হয়। হোটেলেই কাজ করার পাশাপাশি ছবি তোলারও কাজ করতেন বোমান। বলিপাড়া সূত্রে খবর, মুম্বাইয়ের কোনো স্কুলে ক্রিকেট বা ফুটবল ম্যাচ হলে সেখানকার ছবি তুলতে যেতেন বোমান। 20 থেকে 30 টাকার বিনিময়ে সেসব ছবি বিক্রি করতেন তিনি। বোমানের মা অসুস্থ হয়ে পড়ায় দোকানেও বসতেন অভিনেতা। কানাঘুষো শোনা যায় সেখানেও নাকি চা বিক্রি করতেন তিনি।
আলোকচিত্র শিল্পী হিসেবে কেরিয়ার তৈরি করতে চেয়েছিলেন বোমান। সেই সময় ইন্ডিয়ান বক্সিং অ্যাসোসিয়েশনের সভাপতি আসপি আদাজানিয়ার সঙ্গে আলাপ হয় বোমানের। মুম্বাইয়ে বক্সিং সংক্রান্ত একটি প্রতিযোগিতা হওয়ার কথা ছিল। আসপার কাছে সেই অনুষ্ঠানে ছবি তুলতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন বোমান। বোমানের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন আসপা। পরে আসপার অফিসেই কাজ করতে শুরু করে বোমান। রাজ্য জুড়ে বক্সিং এর যেসব প্রতিযোগিতা হতো বোমান সেখানে গিয়ে ছবি তুলতেন। শেষ পর্যন্ত ইন্ডিয়ান বক্সিং অ্যাসোসিয়েশনের প্রধান আলোকচিত্র শিল্পী পদে নিযুক্ত হলেন তিনি। এক পুরনো সাক্ষাৎকারে বোমান জানিয়েছিলেন, অভিনয় জগতে তার যাত্রা শুরু হয়েছিল এক বন্ধুর কারণে। বোমানের বন্ধু জানতেন যে তার আগ্রহ রয়েছে অভিনয়ের প্রতি, তাই বিজ্ঞাপনে অভিনয়ের জন্য বোমানকে অডিশন দিতে যাওয়ার কথা বলেন তার বন্ধু। বন্ধুর কথা মতো বিজ্ঞাপনের জন্য অডিশন দেন বোমান। অডিশনের নির্বাচনী প্রক্রিয়ায় সহজেই উতরে যান তিনি। একের পর এক 180টি বিজ্ঞাপনে অভিনয় করেন বোমান। বিজ্ঞাপনী জগতে খুব কম সময় নিজের পরিচিতি গড়ে তোলেন তিনি। বলিপাড়া সূত্রে খবর, বিজ্ঞাপনের পর একটি স্বল্প দৈর্ঘ্যের ছবিতে অভিনয়ের সুযোগ পান বোমান। সেই ছবির একটি অংশে বোমানের অভিনয় দেখে পছন্দ হয় বলিপাড়ার ছবি নির্মাতা বিধু বিনোদ চোপড়া। 2 লক্ষ টাকা পারিশ্রমিকের পরিবর্তে বিধু তার ছবিতে অভিনয়ের সুযোগ দেন বোমানকে। বড় পর্দায় অভিনয়ের সুযোগ পেয়েও প্রথমে রাজি হচ্ছিলেন না তিনি। পরে যখন ছবির পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে কথা হয় তখন ভরসা পান বোমান। 2003 সালে মুক্তিপ্রাপ্ত মুন্না ভাই এমবিবিএস ছবিতে অভিনয় করতে দেখা যায় বোমানকে। এটি তার কেরিয়ারের প্রথম হিট ছবি। বলিপাড়ায় কানাঘুষো শোনা যায়, মুন্না ভাই এমবিবিএস ছবিতে অভিনয়ের জন্য প্রথমে অমরিশ পুরীকে প্রস্তাব দিয়েছিলেন ছবি নির্মাতারা। অমরিশ সেই প্রস্তাব খারিজ করলে বোমানকে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়। डरना मना है, लक्ष्य, मैं हूं ना, वीर जारा लगे रहो, মুন্না ভাই, খোসলা কা খোসলা, ডন, 3 ইডিয়টস, হাউসফুলের মতন একাধিক হিন্দি ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে বোমানকে। এক পুরনো সাক্ষাৎকারে বোমান বলেছিলেন, আমি কাজের জন্য দরজায় দরজায় ঘুরেছি, বহু প্রত্যাখ্যানও পেয়েছি। 47 বছর পর্যন্ত আমার নিজের নামে কোনো বাড়ি ছিল না। স্মৃতিচারণ করতে বোমান সাক্ষাৎকারে বলেছিলেন, এমনও হয়েছে যে আমি রাতে ঘুমানোর জন্য শুয়েছি, ছাদের দিকে তাকিয়ে দেখি খোলা আকাশ। কতবার যে বাড়ির ছাদ সারাই করেছি তার ধারণা নেই। বোমানকে শেষ অভিনয় করতে দেখা যায় ডাঙ্কি ছবিতে। শাহরুখ খান, তাপসি পান্নু, ভিকি কৌশলের সঙ্গে এই ছবিতে অভিনয় করেছেন বোমান। হাই নিউজ ডেস্ক। বিদেশ থেকে কিনেছিলেন ভারতীয় সংস্থার শেয়ার, যুদ্ধে নেমে হাতে আসে লক্ষ লক্ষ টাকা। 90-এর দশকের শেষের দিকে বিলাকাত খান নামে এক ভারতীয় জীবিকার সন্ধানে চলে যান পশ্চিম এশিয়ায়। টাকার খেলায় যোগ দিতে ভারত থেকে তখন অনেকেই দুবাই, কাতার করে বেড়াচ্ছেন। উদ্দেশ্য ছিল অর্থ উপার্জন করে আবার দেশে ফিরে আসা। পশ্চিম এশিয়ায় গিয়ে কাজ শুরু করে কিছু টাকা হাতে আসতেই সেই টাকা ভারতের এক সংস্থায় বিনিয়োগের সিদ্ধান্ত নেন বিলাকাত। যেমন ধাবা তেমন কাজ, প্রবাসী ভারতীয় হিসেবে ডাবার সংস্থার 100টি শেয়ার কিনে নেন তিনি। বিলাকাত যখন শেয়ার কিনেছিলেন তখন শেয়ার কেনা হতো সশরীরে উপস্থিত হয়ে। কাগজের নথিতে সই করে হাতে আসতো শেয়ার, পরে আবার সেই শেয়ার ভাঙিয়ে টাকা পাওয়া যেত। একইভাবে বিলাকাতকেও ডাবারের শেয়ার কেনার জন্য শংসাপত্র দেওয়া হয়। তিনি সেই কাগজ সযত্নে রেখে দেন নিজের কাছে। 1 দশক ধরে ডাবারের বোনাস এবং বিভাজন জনিত কৌশলের কারণে 100টি শেয়ার 6000 শেয়ারে পরিণত হয়। বিলাকাতও ততদিনে অবসর গ্রহণ করে ফিরে আসেন ভারতে। তখন তিনি প্রৌঢ়। ডাবারের নথিতে বিলাকাতের ঠিকানা ছিল পশ্চিম এশিয়ার। নিয়ম অনুযায়ী এর অর্থ বোনাস, শংসাপত্র এবং লভ্যাংশ ওয়ারেন্টের মতন গুরুত্বপূর্ণ আর্থিক সুবিধাগুলি থেকে বঞ্চিত হওয়া। বিলাকাতের ক্ষেত্রে তেমনটাই হয়েছিল। বিলাকাত ভারতে ফেরার কয়েক বছরের মধ্যেই বিশ্বজুড়ে আঘাত হানে করোনা অতিমারী। আক্রান্ত হন বিলাকাত। ভাইরাসজনিত অসুস্থতার কারণে বিলাকাত শয্যাশায়ী হয়ে পড়েন। প্রাণে বাঁচলেও আংশিক পক্ষাঘাত হয় তার। জীবনটা কাটছিল বিছানায় শুয়ে, জমানো টাকা প্রায় ফুরিয়ে আসছিল। এমন সময় নিজের কাছে থাকা ডাবারের শেয়ারগুলির কথা মনে পড়ে বিলাকাতের। ঠিক করেন শেয়ারগুলি নিয়ে সংস্থার দ্বারস্থ হবেন তিনি। বিলাকাতের কাছে শেয়ার সংক্রান্ত যে নথি ছিল তা নিয়ে শেয়ারের টাকা পুনরুদ্ধার করতে পারে এমন একটি সংস্থার দ্বারস্থ হন তিনি। টাকা ফেরত পাওয়া নিয়ে আশার আলোও দেখতে শুরু করে। বিলাকাত যে সংস্থার কাছে গিয়েছিলেন সেই সংস্থার সহ প্রতিষ্ঠাতা এবং ডিরেক্টর বিকাশ জৈন সংবাদ মাধ্যম টাইমস নাওকে বলেছিলেন, আমরা ওই ব্যক্তির মামলা খতিয়ে দেখে জানতে পারি তার কাছে 6000 শেয়ারের মূল শংসাপত্র নেই। তিনি যেহেতু নিয়মিতভাবে লভ্যাংশ জমা করেননি, তাই শেয়ার এবং লভ্যাংশের ভারত সরকারের অধীনে থাকা বিনিয়োগকারী শিক্ষা সুরক্ষা তহবিল কর্তৃপক্ষের কাছে স্থানান্তরিত করা হয়েছিল। এরপর সেই শংসাপত্র পাওয়ার জন্য যে নথি প্রয়োজন সেগুলি জোগাড় করতে থাকে বিকাশের সংস্থা। শারীরিক অসুস্থতার কারণে বিলাকাত কাগজে স্বাক্ষর করার ক্ষমতাও হারিয়ে ফেলেছিলেন। ফলত নথিগুলিতে বিলাকাতের বুড়ো আঙুলের ছাপ ব্যবহার করে ওই সংস্থা। বিকাশ জানিয়েছে, নিয়ম অনুযায়ী যদি বুড়ো আঙুলের ছাপ থাকে তাহলে কোনো ব্যাংক আধিকারিক বা কোনো গেজেটেড অফিসারের কাছে যাচাই করানো প্রয়োজন। পাশাপাশি বিলাকাত যখন শেয়ারগুলি কিনেছিলেন তখন তিনি ছিলেন প্রবাসী, কিন্তু ভারতে আসার পর কাগজে কলমে ঠিকানা পরিবর্তন করেনি। বিকাশের সংস্থা সেই কাগজপত্র তৈরির ব্যবস্থা করে। বিলাকাত যে ভারতে ফিরে এসেছেন তার সরকারি নথি তৈরি হয়ে যায় শীঘ্রই।
সমস্ত নথি তৈরি করে ভিলাকাতের হয়ে সেই কাগজ নির্দিষ্ট জায়গায় জমা করে বিকাশের সংস্থা। তবে ভিলাকাতের বুড়ো আঙুলের ছাপ থাকা এবং তিনি আগে প্রবাসী ভারতীয় হওয়ায় ভিলাকাতকে আরও কিছু কাগজ জমা দিতে বলা হয়। কিছু সময়ের মধ্যে সেই নথিও ডাবারকে জমা দেওয়া হয়। এরপরেই ভিলাকাতের প্রাপ্য তাকে দেওয়ার বিষয়টিতে শিলমোহর দেয় ডাবার। এরপর ভিলাকাতের নথিগুলি যাচাই করে দেখে বিনিয়োগকারী শিক্ষা ও সুরক্ষা তহবিল কর্তৃপক্ষ। তবে তারা ভিলাকাতের আঙুলের ছাপের সত্যতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে। এরপর বিকাশের সংস্থা ভিলাকাতের হয়ে এ দরজা ও দরজা ঘুরে আরও কয়েকটি নথি জোগাড় করে। অবশেষে জয় হয় ভিলাকাতের। শেয়ারের মূল্য এবং বাকি থাকা লভ্যাংশ অনুযায়ী 40 লাখ টাকা ডিমার্ট অ্যাকাউন্টে পাঠানো হয়। হাই নিউজ নেটওয়ার্ক। অমিতাভ থেকে শাহরুখ, বিদ্যা থেকে জন, শিক্ষাগত যোগ্যতায় এগিয়ে বলিপাড়ার কোন তারকারা? দেখুন। অমিতাভ বচ্চন থেকে শাহরুখ খান, অভিনয় জগতে সাফল্যের চূড়ায় পৌঁছেছেন অনেকেই। এদের অনেকেই অভিনয়ের পাশাপাশি পড়াশোনাতেও তুখোড়। এই তালিকায় রয়েছেন বিদ্যা বালান থেকে জন আব্রাহামের নামও। নৈনিতালের একটি কলেজ থেকে স্নাতক স্তরে ডিগ্রি অর্জন করেন অমিতাভ। তারপর বিজ্ঞান কলা বিভাগে ডিগ্রি অর্জনের জন্য দিল্লির বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। বলিপাড়া সূত্রে খবর, অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি থেকে সাম্মানিক ডক্টরেট উপাধিও লাভ করেছেন তিনি। বর্তমানে অভিনয়ের পাশাপাশি সঙ্গীতের দুনিয়ায় পা রেখেছেন বলি অভিনেত্রী পরিণীতি চোপড়া। পড়াশোনার সূত্রে ইংল্যান্ডে চলে যান তিনি। অর্থনীতি, ব্যবসা এবং ফাইন্যান্স বিষয় 3টি স্নাতক ডিগ্রি অর্জন করেন পরিণীতি বলে বলিপাড়ার খবর। 2009 সালে ইংল্যান্ড থেকে ভারতে ফিরে আসেন পরিণীতি। মুম্বাইয়ে ইয়শরাজ হোমস সংস্থায় পাবলিক রিলেশন কনসালটেন্ট হিসেবে কিছুদিন কাজ করেন তিনি। তারপর অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন। ভিকি ডনের ছবির মাধ্যমে বলিপাড়ায় পা রাখেন আয়ুষ্মান খুরানা। এই মুহূর্তে যে অভিনেতারা রয়েছেন তাদের মধ্যে শিক্ষাগত যোগ্যতার দিক থেকে প্রথম সারিতে রয়েছে আয়ুষ্মানের নাম। বলিপাড়া সূত্রে খবর, চণ্ডীগড়ের একটি কলেজ থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন আয়ুষ্মান। পরে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপন নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন তিনি। শৈশব থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল বিদ্যা বালানের। বলিপাড়ায় কানাঘুষো শোনা যায়, বিদ্যার মা বাবা চেয়েছিলেন পড়াশোনা শেষ করেই তবে অভিনয় জগতে পা রাখুক তাদের কন্যা। বলিপাড়া সূত্রে খবর, সমাজবিজ্ঞান নিয়ে স্নাতক স্তরের পড়াশোনা শেষ করেই মুম্বাই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন বিদ্যা। 2003 সালে মুক্তিপ্রাপ্ত জিসম ছবির মাধ্যমে বলিপাড়ায় আত্মপ্রকাশ হয় জন আব্রাহামের। অভিনয় নামার আগে মডেলিং জগতে নিজের পরিচিতি গড়ে তোলেন জন। বলিপাড়া সূত্রে খবর, অর্থনীতি নিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করার পর মুম্বাইয়ের একটি কলেজ থেকে MBA করেন জন। বলি অভিনেতা সৈফ আলী খান এবং বলি অভিনেত্রী অমৃতা সিং এর কন্যা সারা আলী খান। 2018 সালে মুক্তিপ্রাপ্ত কেদারনাথ ছবির হাত ধরেই অভিনয় জগতে যাত্রা শুরু সারা। বলিপাড়া সূত্রে খবর, নিউ ইয়র্কের একটি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান এবং ইতিহাসে স্নাতক ডিগ্রি অর্জন করেন সারা। বলিউডের অ্যাকশন ডিরেক্টর শ্যাম কৌশলের পুত্র ভিকি কৌশল। ইতিমধ্যেই বলিপাড়ার সর্বোচ্চ উপার্জনকারী অভিনেতাদের তালিকায় নাম লিখিয়েছেন ভিকি। বলিপাড়া সূত্রে খবর, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন ভিকি। পড়া শেষ করার পর একাধিক হিন্দি ছবিতে ছোটখাটো চরিত্রে অভিনয় করেছেন তিনি। বলিপাড়ার খ্যাতনামা ছবি নির্মাতা অনুরাগ কাশ্যপের সঙ্গে সহকারী হিসেবে গ্যাংস অফ ওয়াসেপুর ছবিতে কাজ করেন ভিকি। 2015 সালে মুক্তিপ্রাপ্ত মাসান ছবিতে অভিনয় করে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। অভিনেত্রী শর্মিলা ঠাকুরের কন্যা সোহা আলী খান 2004 সালে মুক্তিপ্রাপ্ত দিল মাঙ্গে মোর ছবির মাধ্যমে বলিপাড়ায় আত্মপ্রকাশ করেন তিনি। বলিপাড়া সূত্রে খবর, আধুনিক যুগের ইতিহাস নিয়ে ইংল্যান্ডে পড়াশোনা করেছেন সোহা। ইন্টারন্যাশনাল রিলেশন নিয়ে লন্ডনের একটি কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করার পর 2টি সংস্থার তরফে চাকরির প্রস্তাব পান বলি অভিনেত্রী কৃতি সেনন, কিন্তু চাকরি না করে ফ্যাশন জগতে পা রাখেন তিনি। বলিপাড়া সূত্রে খবর, ছোটবেলায় অভিনয় নিয়ে কেরিয়ার গড়বেন তা ভাবেননি কৃতি। পড়াশোনা নিয়েই পেশাগত জীবনে এগিয়ে যেতে চেয়েছিলেন তিনি। 2014 সালে হিরোপন্থী ছবির মাধ্যমে বলিপাড়ায় আত্মপ্রকাশ করেন কৃতি। বলি অভিনেতা রণদীপ হুডার বাবা এবং দিদি দুজনেই পেশায় চিকিৎসক। বাবার পদাঙ্ক অনুসরণ করে চিকিৎসক হতে চাইতেন রণদীপ। দিল্লির স্কুল থেকে পড়াশোনা শেষ করে উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ায় চলে যান রণদীপ। মার্কেটিং নিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি। তারপর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এবং বিজনেস ম্যানেজমেন্ট এই দুটি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন অভিনেতা। দিল্লির স্কুল থেকে পড়াশোনা শেষ করার পর সেখানকার একটি কলেজে অর্থনীতি নিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন বলিপাড়ার কিং অফ রোম্যান্স শাহরুখ খান। বলিপাড়া সূত্রে খবর, গণজ্ঞাপন নিয়ে পড়ার জন্য দিল্লির একটি কলেজে ভর্তি হন শাহরুখ, কিন্তু অভিনয়ে নামবেন বলে মাঝপথে পড়াশোনা ছেড়ে দেন তিনি। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।